সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা বিজ্ঞান বইয়ের অনুসন্ধান বৃত্তি পড়ব। তো আজকে আমাদের অনুশীলনের বিষয় হলো অধ্যায় 2, অণু পরমাণু। অণু পরমাণুর এই অধ্যায়ে আমরা জানবো পরমাণু ও অণু, মৌলিক পদার্থ, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, পরমাণুর ইলেকট্রন বিন্যাস, নিউক্লিয়াস, পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী পদার্থ, কঠিন, তরল ও গ্যাস। মৌলিক পদার্থ। আমাদের চারপাশে কত রকম পদার্থ, মেঘ, সমুদ্র, মাটি, পাথর, ঘরবাড়ি, মানুষজন, গাছপালা, খাল, নদী, পশু পাখি, যন্ত্রপাতি। আমরা আসলে কখনোই সবকিছু বলে শেষ করতে পারবো না। তোমরা নিশ্চয় মাঝে মাঝে অবাক হয়ে ভেবেছো এই লক্ষ কোটি ধরনের পদার্থ নিশ্চয় তৈরি হয়েছে লক্ষ কোটি উপাদান দিয়ে। কিন্তু তোমরা শুনে অবাক হয়ে যাবে যখন জানবে এই লক্ষ লক্ষ কোটি কোটি পদার্থ তৈরি হয়েছে মাত্র 98টি মৌলিক পদার্থ দিয়ে। এখন প্রশ্ন হলো, মৌলিক পদার্থ কি? মৌলিক পদার্থ হলো যে পদার্থ ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাই হলো মৌলিক পদার্থ। তো পাশে আমাদের কিছু মৌলিক পদার্থ দেওয়া আছে: হাইড্রোজেন, অক্সিজেন, লোহা, সোনা, রূপা, কার্বন, ক্লোরিন, অ্যালুমিনিয়াম। এগুলো হলো মৌলিক পদার্থ। তো এগুলো মৌলিক পদার্থ হওয়ার কারণ হলো এই পদার্থগুলোকে যদি ভাঙা হয় কিংবা বিশ্লেষণ করা হয়, এই পদার্থগুলোর ভিতরে এই সুনির্দিষ্ট পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, এজন্যই এগুলো মৌলিক পদার্থ। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট 118টি মৌলিক পদার্থ পাওয়া গেছে কিংবা ল্যাবরেটরিতে তৈরি হয়েছে। কিন্তু এই যে শুরুতে যে 98টি মৌলিক পদার্থ আমরা পড়েছিলাম, এই 98টি মৌলিক পদার্থের বাইরে যেই 20টি মৌলিক পদার্থের কথা বলা হচ্ছে, এই 20টি মৌলিক পদার্থ কিন্তু কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে এবং প্রকৃতিতে সেগুলো পরিমাণ এতই কম যে সেগুলো বিবেচনা করা না হলেও খুব ক্ষতি হবে না। তাহলে আমরা বলতে পারি প্রাকৃতিকভাবে প্রাপ্ত মৌলিক পদার্থ হলো 98টি এবং কৃত্রিমভাবে প্রাপ্ত মৌলিক পদার্থ 20টি। তো সব মিলিয়ে মোট মৌলিক পদার্থ হলো 118টি। আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করি। লোহা খুবই পরিচিত একটি ধাতু। অ্যালুমিনিয়ামের বাসন পত্র তোমরা সবাই দেখেছো, সোনা রূপা দিয়ে গহনা তৈরি করা হয়। হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে পানি তৈরি হয়েছে। কাজে হাইড্রোজেন আর অক্সিজেন মৌলিক পদার্থ হলেও পানি মৌলিক পদার্থ নয়। কেন পানি মৌলিক পদার্থ নয়? কারণ পানির মধ্যে কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন দুটি মৌলিক পদার্থ রয়েছে। হাইড্রোজেন অক্সিজেন দুটি মৌলিক পদার্থ মিলেই পানি তৈরি হয়, এজন্য পানি একটি যৌগিক পদার্থ। তার মানে আমরা বলতে পারি যৌগিক পদার্থ হলো যে সকল পদার্থকে ভাঙলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে, সেগুলো যৌগিক পদার্থ। সেই হিসেবে পানি একটি যৌগিক পদার্থ, কারণ হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কিন্তু পানি তৈরি হয়। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তোমরা যারা যারা ভাবছো এই 98টি মৌলিক পদার্থের তালিকাটা পেলেই এই পৃথিবীর সবকিছু কি দিয়ে তৈরি হয়েছে তুমি তার পূর্ণাঙ্গ তালিকা পেয়ে যাবে, তাদের জন্য আরো সুসংবাদ আছে। এই মৌলিক পদার্থগুলো তৈরি হয়েছে সেগুলোর পরমাণু দিয়ে এবং সেই পরমাণুগুলো তৈরি হয়েছে মাত্র 3টি কণা দিয়ে এবং সেই 3টি কণার নামই হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। কাজে এটা মোটেও অতিরঞ্জন নয় যে তোমাদের চারপাশে পুরো পরিচিত জগৎ তৈরি হয়েছে মাত্র 3টি মৌলিক কণা দিয়ে। সেজন্য এই পুরো বিশ্বজগৎ কিভাবে তৈরি হয়েছে সেটি বুঝতে চাইলে সবার আগে জানতে হবে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দিয়ে কিভাবে এই ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলো তৈরি হয়। তাহলে আমরা একটি কথা বলতে পারি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই 3টি কণা দিয়েই কিন্তু একটি পরমাণু তৈরি হয়। এবার আমরা পরমাণুর গঠন সম্পর্কে জানবো। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি মৌলিক পদার্থের সবচেয়ে ছোট একক হচ্ছে পরমাণু। অর্থাৎ একটি পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকবে। পরমাণুগুলো এত ছোট যে তোমরা কখনোই সেগুলো দেখতে পাও না, কিন্তু যদি দেখার উপায় থাকতো তাহলে দেখতে পরমাণুগুলোর মাঝখানে আছে প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি খুবই একটি ছোট একটি নিউক্লিয়াস এবং সেটিকে ঘিরে ঘুরছে ইলেকট্রন। তার মানে আমরা বলতে পারি প্রোটন পরমাণুর মাঝখানে থাকবে এবং নিউক্লিয়াসের ভিতরেই কিন্তু নিউট্রন থাকবে এবং সেটিকে ঘিরে ঘুরতে থাকবে ইলেকট্রন। এখানে তোমাদেরকে পরমাণু গঠনের কথা বলে দেওয়া হলো।
তোমরা চিন্তাও করতে পারবে না কত হাজার হাজার বছর ধরে কত শত বিজ্ঞানী কত গবেষণা করে এটি শেষ পর্যন্ত বের করতে পেরেছিলেন। যখনই দেখা যায় কিছু একটা ঘুরছে তখনই বুঝে নিতে হবে কোনো একটা বল সেটিকে নিজের দিকে টানছে। সূর্য পৃথিবীকে টানছে বলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, আবার পৃথিবী চাঁদকে টানছে বলে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। তার মানে আমরা বলতে পারি কোন একটি বল যখন সেটিকে নিজের দিকে টানে তখনই সেই বস্তুটি কিন্তু অন্য বস্তুটিকে ঘিরে ঘুরতে থাকে, এবং সেই কারণেই কিন্তু পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, কারণ সূর্য পৃথিবীকে টানছে। ঠিক সেরকম পরমাণুর মাঝখানে থাকা খুবই ছোট্ট নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে টানছে বলে ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরছে। তার মানে আমরা বলতে পারি কেন্দ্রে একটি নিউক্লিয়াস থাকবে যেখানে থাকবে নিউট্রন, এবং চারপাশে ঘিরে ঘুরতে থাকা ইলেকট্রন, এই নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে টানছে বলে ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে। এখন প্রশ্ন হলো পরমাণুর ভেতরকার খুবই ছোট এই নিউক্লিয়াস কেন ইলেকট্রনকে নিজের দিকে টানছে? এর কারণ হচ্ছে বৈদ্যুতিক আকর্ষণ। নিউট্রনের কোনো চার্জ নেই সত্যি, অর্থাৎ নিউক্লিয়াসে যে নিউট্রন থাকে এর কোনো চার্জ নেই, কিন্তু এখানে যে প্রোটন রয়েছে প্রোটনের কিন্তু পজিটিভ চার্জ আছে, আর এই প্রোটনের পজিটিভ চার্জ দিয়ে কিন্তু নিউক্লিয়াসের মোট চার্জ সবসময় পজিটিভ মানে প্লাস। অন্যদিকে ইলেকট্রনের চার্জ নেগেটিভ মানে মাইনাস, এবং বৈদ্যুতিক বলের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত চার্জ একে অপরকে আকর্ষণ করে। এই বিষয়টি একটু বলি। বিপরীত মানে হলো ঠিক এই ছবিটির দিকে দেখো, এখানে একটি পজিটিভ একটি নেগেটিভ, অর্থাৎ বিপরীত বিপরীত চার্জ আকর্ষণ করে এবং একই ধরনের চার্জ বিকর্ষণ করে। যদি নেগেটিভ নেগেটিভ হয় অর্থাৎ মাইনাস মাইনাস হয় সেক্ষেত্রেও বিকর্ষণ করবে, কিংবা পজিটিভ পজিটিভ বা প্লাস প্লাস হলেও বিকর্ষণ, তবে একটি প্লাস এবং একটি মাইনাস হলে আকর্ষণ করবে। তাই যেহেতু পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে একটি নিউট্রন অর্থাৎ প্রোটনের চার্জ প্লাস থাকে এবং ইলেকট্রনে মাইনাস চার্জ থাকে, সেই কারণে কিন্তু ইলেকট্রনকে আকর্ষণ করার ফলে ইলেকট্রন চারপাশে ঘুরতে থাকে। এই বৈদ্যুতিক বল এবং শক্তির কথা তোমরা পরে আরো পড়বে, আরো অনেক কিছু জানবে এবং অনেকভাবে ব্যবহার করবে। আপাতত জেনে রাখো একটা পরমাণুর ভেতরে ইলেকট্রনের নেগেটিভ এবং প্রোটনের পজিটিভ চার্জ দিয়েই সবকিছু শুরু। তাহলে আমরা একটি কথা বলতে পারি, একটি পরমাণুতে কেন্দ্রে থাকে প্রোটন অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে কিন্তু প্রোটন এবং নিউট্রন থাকে। নিউট্রনের কোনো চার্জ থাকে না, তবে প্রোটনের পজিটিভ চার্জ থাকে, এবং চারপাশে ঘুরতে থাকা ইলেকট্রনের থাকে নেগেটিভ চার্জ। তো প্রোটনের এই পজিটিভ চার্জ ইলেকট্রনের এই নেগেটিভ চার্জের সাথে আকর্ষিত হয় বলেই কিন্তু ইলেকট্রন চারপাশে ঘুরতে থাকে। বলা যেতে পারে আমরা এখন পরমাণু গঠনের মূল বিষয়টি জেনে গেছি। একটি পরমাণু মাঝখানে থাকে প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি খুবই ছোট্ট একটি নিউক্লিয়াস, যেখানে প্রোটনের চার্জ পজিটিভ কিন্তু নিউট্রনের কোনো চার্জ থাকবে না। ওই নিউক্লিয়াসকে ঘিরে ঘুরে ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ নেগেটিভ। তো নিউক্লিয়াসের পজিটিভ চার্জের প্রোটন গুলো ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে বলেই কিন্তু ইলেকট্রন চারপাশে ঘুরতে থাকে। এবার আমরা পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানবো। এই অধ্যায়ের শুরুতেই বলা হয়েছে এখন পর্যন্ত 118টি মৌলিক পদার্থ পাওয়া গেছে। এই 118টি মৌলিক পদার্থের রয়েছে 118টি ভিন্ন ভিন্ন পরমাণু। পরমাণুগুলোর মধ্যে পার্থক্য কি, কিভাবে সেগুলোকে আলাদা করা হয়? আসলে সেই পদ্ধতিটি খুবই সহজ। তালিকার প্রথম পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে একটি প্রোটন, কাজেই বাইরে একটি ইলেকট্রন, তার নাম হাইড্রোজেন। তার মানে আমরা একটি পরমাণুর কথা জানলাম যেটি নিউক্লিয়াসে একটি প্রোটন থাকবে এবং বাইরেও একটি ইলেকট্রন থাকবে। সেই পরমাণুটি হলো হাইড্রোজেন। এর পরের পরমাণুটি হলো নিউক্লিয়াসে দুটি প্রোটন এবং বাইরে দুটি ইলেকট্রন, তার নাম হলো হিলিয়াম। তার মানে এখন আমরা দুটি বিষয় সম্পর্কে জানলাম, একটি হলো হাইড্রোজেন
এবং একটি হলো হিলিয়াম। হাইড্রোজেনে একটি ইলেকট্রন, একটি প্রোটন। হিলিয়ামে দুটি ইলেকট্রন এবং দুটি প্রোটন। এর পরের পরমাণুর নিউক্লিয়াসে তিনটি প্রোটন, আবার ইলেকট্রনের সংখ্যাও কিন্তু তিনটি, এবং এটির নাম হলো লিথিয়াম। লিথিয়ামে আমরা বলতে পারি তিনটি প্রোটন থাকবে এবং তিনটি ইলেকট্রন থাকবে। এভাবে নিউক্লিয়াসে একটি করে প্রোটন, বাইরে একটি করে ইলেকট্রন বেড়েছে এবং এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ পরমাণুর নিউক্লিয়াসে 118টি প্রোটন এবং বাইরে 118টি ইলেকট্রন পাওয়া গেছে। অর্থাৎ একটি পরমাণুতে 118টি প্রোটন যদি থাকে, সেক্ষেত্রে বাইরে 118টি ইলেকট্রনও থাকবে। তবে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে তার সমান কিংবা তার বেশি থাকতে পারে। একটি পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে সেটি হচ্ছে সেই পরমাণুর পারমাণবিক সংখ্যা। অর্থাৎ একটি নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যাটি হলো সেই পরমাণুর পারমাণবিক সংখ্যা। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো একটি পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে বাইরে ঠিক ততটি ইলেকট্রন থাকতে হয়, কারণ প্রোটন আর ইলেকট্রনের চার্জ সমান, শুধু একটি পজিটিভ অন্যটি নেগেটিভ। কাজেই দুটোর সংখ্যা সমান সমান হলে পজিটিভ এবং নেগেটিভ মিলে মোট চার্জের পরিমাণ শূন্য কিংবা চার্জবিহীন হয়। তোমাদের মনে হতে পারে নিউট্রনে যেহেতু চার্জ নেই তাই তার সংখ্যা কম বেশি হলে কিছু আসে যায় না, কিন্তু তারপরেও নিউক্লিয়াসের ভেতরে যতগুলো প্রোটন তার সমান কিংবা বেশি নিউট্রন থাকতে হয়। তার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে যেটি তোমরা একটু পরেই জানতে পারবে। তাহলে এখানে আমরা বুঝতে পেরেছি একটি নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকবে বাইরে ঠিক ততটি ইলেকট্রন থাকবে, এবং নিউক্লিয়াসে প্রোটনের সমান সংখ্যক নিউট্রন থাকবে কিংবা বেশি বা কম থাকতে পারে। এবার আমরা পড়বো ইলেকট্রন বিন্যাস। তো এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, এটি হলো একটি পরমাণুর গঠন। এই যে কেন্দ্রে এটি হলো নিউক্লিয়াস, যেখানে প্রোটন এবং নিউট্রন রয়েছে, এবং এই প্রোটনকে ঘিরে এই যে কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘুরছে। সবুজ রঙের যেই বৃত্তটি দেখতে পাচ্ছ এগুলো হলো ইলেকট্রন, অর্থাৎ নিউক্লিয়াসকে ঘিরেই কিন্তু এই ইলেকট্রন চারপাশে ঘুরতে থাকে। এবার আমরা ইলেকট্রনের বিন্যাস সম্পর্কে জানবো। তো বিন্যাস মানে হলো এখানে কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে তার কি সুনির্দিষ্ট কোনো নিয়ম আছে? তো সেই বিষয় সম্পর্কে এখন আমরা জানবো। আমরা বলেছি একটি পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে বাইরে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকবে। তার মানে এই যে কেন্দ্রে এই যে নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকবে বাইরে ঠিক ইলেকট্রনও ততগুলো থাকবে। সবগুলো ইলেকট্রন কি এক জায়গায় এলোমেলো ভাবে থাকে, নাকি সৌরজগতে এক একটি কক্ষপথে যেরকম এক একটি করে গ্রহ থাকে সেভাবে থাকে? ইলেকট্রনগুলো আসলে মোটো এলোমেলো ভাবে থাকে না, সেগুলো নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট কক্ষপথে থাকে। তবে এক কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন থাকে না, আরো বেশি সংখ্যক থাকে, এবং একটি কক্ষপথে কয়েকটি ইলেকট্রন থাকবে সেটিও কিন্তু পদার্থবিজ্ঞানের সূত্র নির্দিষ্ট করে দিয়েছে। তার মানে কক্ষপথ হলো এই যে কালো রঙের যে বৃত্তটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো কক্ষপথ। তার মানে এই যে কেন্দ্রে মাঝখানে যে লাল এবং নীল রঙের প্রোটন এবং নিউট্রন আমরা দেখতে পাচ্ছি, এই নিউট্রন এবং প্রোটন মিলেই হলো নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসকে ঘিরেই কিন্তু ইলেকট্রন চারপাশে ঘুরছে, এবং এক একটি কক্ষপথে কটি করে ইলেকট্রন থাকবে তারও একটি বিন্যাসের সূত্র পদার্থবিজ্ঞান নির্দিষ্ট করে দিয়েছে। শুধু তোমরা জেনে রাখো একটি ইলেকট্রন কোন কক্ষপথে আছে তার উপর সেই ইলেকট্রনের শক্তি নির্ভর করে। কাজে কক্ষপথগুলোকে শক্তির স্তর হিসেবে কল্পনা করা হয়। তার মানে এই যে কক্ষপথগুলো আমরা দেখতে পাচ্ছি কালো রঙের যে বৃত্তগুলো এগুলো হলো কক্ষপথ, এই কক্ষপথগুলোকে শক্তির স্তর কল্পনা করা হয়। যেমন আমরা যদি একটি সোনার পরমাণুর কথা চিন্তা করি, তার ভেতরে কক্ষপথের ইলেকট্রন খুবই শক্তভাবে নিউক্লিয়াসে আকর্ষণে আবদ্ধ থাকে, তাই সেটিকে সরাতে হলে অনেক শক্তি দিতে হয়। আবার বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো খুবই দুর্বলভাবে আবদ্ধ থাকে, খুব সহজেই সেগুলোকে মুক্ত করে নেওয়া যায়। বিদ্যুৎ পরিবহনের জন্য মুক্ত ইলেকট্রনের দরকার হয়, সেজন্য সোনা খুবই ভালো বিদ্যুৎ পরিবাহী। এখানে আমরা হাইড্রোজেন, কার্বন, লোহা এবং সোনার পরমাণুকে যথাক্রমে 1,
6 26 79টি ইলেকট্রন এবং নিউক্লিয়াসে সমান সংখ্যক প্রোটন দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রথম চিত্রটিতে আমরা একটি ইলেকট্রন দেখতে পাচ্ছি, এটি হলো হাইড্রোজেন। 2 নম্বর চিত্রটিতে আমরা মোট 6টি ইলেকট্রন দেখতে পাচ্ছি। সবুজ রঙের যেই বৃত্তগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো ইলেকট্রন। এবং 3 নম্বর চিত্রে আমরা ইলেকট্রন দেখতে পাচ্ছি মোট 26টি, এটি হলো লোহার পরমাণু। 4 নম্বর চিত্রটিতে আমরা এখানে মোট ইলেকট্রন দেখতে পাচ্ছি 79টি। তো এখানে এটি হলো সোনার পরমাণু এবং এদের কেন্দ্রে যে নিউক্লিয়াসটি রয়েছে এখানে সমান সংখ্যক প্রোটন রয়েছে। কাজে এখন তোমরা মোটামুটি ভাবে দুটি বিষয় বলতে পারবে, একটা পরমাণুর ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে তার ইলেকট্রনগুলো সাজানোর জন্য বেশি কক্ষপথের প্রয়োজন হবে বলে তার আকার তত বড়। এখানে ছবিগুলো একটু খেয়াল করো, প্রথম চিত্রটিতে একটি ইলেকট্রন, দ্বিতীয় চিত্রটিতে 6টি, তৃতীয় চিত্রটিতে 26টি এবং চতুর্থ চিত্রটিতে 79টি ইলেকট্রন রয়েছে এবং সর্বশেষ যে চিত্র সেখানে সবচেয়ে বেশি ইলেকট্রন রয়েছে বলে বেশি ইলেকট্রন গুলোকে সাজানোর জন্য কিন্তু আমার বেশি কক্ষপথের প্রয়োজন হয়েছে। তার মানে আমরা বলতে পারি ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে তার ইলেকট্রন গুলো সাজানোর জন্য কিন্তু বেশি কক্ষপথের প্রয়োজন হবে বলে এর আকারও অনেক বড় হবে। কক্ষপথে এই ইলেকট্রন গুলো সাজানোর প্রক্রিয়াটাই কিন্তু এর ধর্মকে নির্ধারণ করে। সেজন্য কিন্তু কোন কোন পরমাণু হচ্ছে ধাতু, কোনটি অধাতু, কোনটি গ্যাস, কোনটি তরল কিংবা কঠিন, কোনটি নিষ্ক্রিয়, আবার কোনটি অত্যন্ত বিক্রিয়াশীল। অর্থাৎ এই ইলেকট্রন গুলো কিভাবে আছে সেটির ধর্মের উপরেই কিন্তু পরমাণুটি ধাতু, অধাতু, গ্যাস, কঠিন, তরল এই বিভিন্ন বিষয়গুলো নির্ভর করে। নিউক্লিয়াস, এতক্ষণ আমরা যে নিউক্লিয়াসের কথা পড়লাম, কেন্দ্রে যে নিউক্লিয়াসটি থাকে সেই নিউক্লিয়াস সম্পর্কে আমরা এখন জানবো। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে নিউক্লিয়াসের কথা বলার সময় প্রতিবার তোমাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে নিউক্লিয়াসটা খুবই ছোট, পরমাণুর তুলনায় সেটি কত ছোট শুনলে তোমরা নিঃসন্দেহে হতবাক হয়ে যাবে। একটা পরমাণুর ব্যাসার্ধ থেকে নিউক্লিয়াসের ব্যাসার্ধ প্রায় লক্ষ গুণ ছোট, কাজেই আয়তনের হিসেবে সেটি লক্ষ গুণ লক্ষ গুণ লক্ষ গুণ বেশি ছোট। বলতে পারো একটা পরমাণুর ভেতরে পুরোটাই ফাঁকা। পৃথিবীটাকে চাপ দিয়ে যদি একটা ফাঁকা জায়গাটা ভরাট করে ফেলা যেত তাহলে পুরো পৃথিবীটাকে একটা ফুটবল মাঠে রেখে দেওয়া যেত। কাজে নিউক্লিয়াসের ভেতর খুবই একটা ছোট জায়গায় এই প্রোটন গুলোকে গাদাগাদি করে থাকতে হয়। আগের ছবিগুলোতে কিন্তু আমরা দেখেছি যে প্রোটন গুলো এই নিউক্লিয়াসের ভেতরে কিন্তু খুব গাদাগাদি করেই রয়েছে। কিন্তু তোমরা এর মধ্যে জেনে গেছো যে বৈদ্যুতিক বলের বেলায় বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করলেও একই চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তার মানে বিপরীত চার্জ হলো পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ প্লাসে মাইনাসে কিন্তু আকর্ষণ হয়। আবার একই চার্জ বলতে প্লাস প্লাস কিংবা মাইনাস মাইনাস হলে পরস্পরকে বিকর্ষণ করে। কাজে একটা নিউক্লিয়াসের ভেতর গাদাগাদি করে থাকা পজিটিভ চার্জের প্রোটন গুলো পরস্পরকে প্রচন্ড বলে বিকর্ষণ করে। তার মানে এই যে আমরা একটু আগে যে ছবিগুলো দেখেছিলাম পরমাণু, আমরা দেখেছি কেন্দ্রে এই প্রোটন গুলো কিন্তু খুব গাদাগাদি করে রয়েছে এবং প্রোটন গুলোর চার্জ হলো পজিটিভ। তো সবগুলো প্রোটনের চার্জই পজিটিভ এবং পজিটিভে কিন্তু বিকর্ষণ করে। তো এই বিকর্ষণের কারণে কিন্তু তাদেরকে খুব গাদাগাদি করে সেখানে থাকতে হয় এবং এই বিকর্ষণ কমানোর জন্য নিউক্লিয়াসে সবসময় প্রোটনের সমান সংখ্যক কিছু বা আরো বেশি নিউট্রন থাকে। তার মানে আমরা বলতে পারি মাঝখানে অর্থাৎ কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসে রয়েছে প্রোটন এবং সমান সংখ্যক কিংবা এরও কিছু বেশি নিউট্রন এখানে থাকে। একটি নির্দিষ্ট মৌলিক পদার্থের পরমাণুতে কটি ইলেকট্রন কটি প্রোটন থাকে সেটি নির্দিষ্ট থাকলেও নিউট্রনের সংখ্যা কিন্তু একেবারে সুনির্দিষ্ট নয়, সেটি কম বা বেশি হতে পারে। মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন সংখ্যক নিউট্রন পাওয়া যেতে পারে, সেগুলোর এক একটিকে আরেকটির একই মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন সংখ্যক নিউট্রন পাওয়া যেতে পারে, সেগুলোকে একটিকে আরেকটির আইসোটোপ বলে। উপরের ক্লাসে তোমরা সেগুলো আরো বিস্তারিতভাবে জানবে। শুধু একটি পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই, সেই নিউক্লিয়াসে বিকর্ষণ করার জন্য দ্বিতীয় প্রোটনও নেই, নিশ্চয়ই বুঝতে
পাচ্ছ সেটি হচ্ছে একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট মৌলিক পদার্থের পরমাণুতে কয়টি ইলেকট্রন এবং কয়টি প্রোটন থাকে সেটি নির্দিষ্ট থাকলেও নিউট্রনের সংখ্যা কিন্তু একেবারে সুনির্দিষ্ট নয়, সেটি কম কিংবা বেশি হতে পারে। একই মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন সংখ্যক নিউট্রন পাওয়া যেতে পারে, সেগুলোকে একটিকে আরেকটির আইসোটোপ বলে। উপরের ক্লাসে তোমরা সেগুলো আরো বিস্তারিতভাবে জানবে। শুধু একটি পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই, তার মানে আমরা বলতে পারি এমন একটি পরমাণু রয়েছে যার নিউক্লিয়াসে কোনো নিউট্রনই নেই। সেই নিউক্লিয়াসে বিকর্ষণ করার জন্য দ্বিতীয় প্রোটনও নেই। নিশ্চয়ই বুঝতে পারছো সেটি হচ্ছে হাইড্রোজেনের পরমাণু। পৃথিবীতে একটি পরমাণু, সেটি হলো হাইড্রোজেনের পরমাণু, যে পরমাণুতে কোনো নিউট্রন নেই। একটা নিউট্রনের ভর এবং প্রোটনের ভর খুবই কাছাকাছি এবং সেটি ইলেকট্রনের ভর থেকে 2000 গুণ বেশি। অর্থাৎ ইলেকট্রন এত হালকা যে আসলে পরমাণুর ভর হচ্ছে তার নিউট্রন এবং প্রোটন কিংবা নিউক্লিয়াসের ভর। তো আমরা জানি একটি পরমাণুতে কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসে থাকে নিউট্রন এবং প্রোটন, এবং নিউট্রনের ভর এবং প্রোটনের ভর খুবই কাছাকাছি। এবার আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কে জানবো। পাশে একটি ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই ছবিটা হলো জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার বোমার বিস্ফোরণে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় রশ্মি বের হয়েছিল। উপরে নাগাসাকির নিউক্লিয়ার বোমার বিস্ফোরণের ছবিটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তেজস্ক্রিয়তা কি আমরা এই অধ্যায়ের শুরুতেই বলেছি, যদিও এখন পর্যন্ত 118টি পরমাণু পাওয়া সম্ভব হয়েছে, তার ভেতরে 98টি প্রাকৃতিকভাবে, অন্যগুলো কৃত্রিমভাবে তৈরি এবং সেগুলো অস্থিতিশীল। আমরা যখন একটি পরমাণুকে অস্থিতিশীল বলি তখন বুঝিয়ে থাকি আসলে তার নিউক্লিয়াসটি অস্থিতিশীল। এই ধরনের অস্থিতিশীল নিউক্লিয়াসগুলোকে তেজস্ক্রিয় নিউক্লিয়াস বলা হয় এবং তাদের থেকে রশ্মিগুলোর বিকরিত হওয়ার প্রক্রিয়াটি হচ্ছে তেজস্ক্রিয়তা। অর্থাৎ অর্থাৎ আমরা বলতে পারি অস্থিতিশীল নিউক্লিয়াসগুলো থেকে যে রশ্মি বিকরিত হয় সেই প্রক্রিয়াটি হলো তেজস্ক্রিয়তা। একটি নির্দিষ্ট পরমাণু নিউক্লিয়াসে তার প্রোটনের সংখ্যা নির্দিষ্ট থাকলেও নিউট্রনের সংখ্যা কিন্তু কম বেশি হতে পারে। কাজেই এরকম অনেক পরমাণু রয়েছে যেগুলোর নিউক্লিয়াসের ভেতরে নিউট্রনের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম বা বেশি হওয়ার কারণে তাদের স্থিতিশীল রূপের পাশাপাশি অস্থিতিশীল রূপও রয়েছে। এই কথাটির অর্থ হলো একটি নিউক্লিয়াসে কিন্তু যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলোই নিউট্রন থাকবে। আবার কখনো নিউট্রনের সংখ্যা বেশি বা কম হতে পারে। এই নিউট্রনের সংখ্যা কম বেশি হওয়ার কারণেই কিন্তু স্থিতিশীল রূপের পাশাপাশি আমরা অস্থিতিশীল রূপও দেখতে পাই এবং এই অস্থিতিশীল রূপ থেকেই কিন্তু তেজস্ক্রিয় রশ্মি সৃষ্টি হয়। যেমন তোমরা ইতিমধ্যে জেনেছো যে কার্বন পরমাণুর নিউক্লিয়াসে 6টি প্রোটন এবং বাইরে 6টি ইলেকট্রন রয়েছে। প্রবল বৈদ্যুতিক বিকর্ষণের জন্য শুধু প্রোটন দিয়ে নিউক্লিয়াস তৈরি হতে পারে না, সেজন্য এই প্রোটনের পাশাপাশি কিন্তু 6টি নিউট্রনও সেখানে থাকে। আমাদের পরিচিত এই স্থিতিশীল কার্বন পরমাণুর পাশাপাশি অন্য এক ধরনের অস্থিতিশীল কার্বন পরমাণু রয়েছে যার নিউক্লিয়াসে 6টি প্রোটনের সাথে সাথে 8টি নিউট্রন রয়েছে। অর্থাৎ নিউট্রনের সংখ্যা কিন্তু এখানে 2টি বেশি। আমরা বলতে পারি পরমাণুতে প্রোটন নিউট্রনের সংখ্যা সমান হওয়ার পাশাপাশি কম বেশি থাকার কারণেই কিন্তু অস্থিতিশীল রূপটা সৃষ্টি হয় এবং এই অস্থিতিশীল রূপ থেকে কিন্তু তেজস্ক্রিয় রশ্মি সৃষ্টি হয়। প্রাচীন জীবাশ্মের বয়স বের করার জন্য এই ধরনের কার্বন পরমাণুর আনুপাতিক পরিমাণ পরিমাপ করা হয়। অস্থিতিশীল নিউক্লিয়াস থেকে নানা ধরনের রশ্মি বিগরিত হয় এবং তখন নিউক্লিয়াসের গঠন পরিবর্তন হয়ে যায়। তেজস্ক্রিয় নিউক্লিয়াসগুলো থেকে যে রশ্মিগুলো বের হয় তাদের নাম আলফা, বেটা এবং গামা রশ্মি। তো এই 3 ধরনের রশ্মির নাম কিন্তু তোমরা আগে শুনেছো। এগুলো তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকেই বিভিন্ন এই রশ্মিগুলো বিকরিত হয়।
এই রশ্মিগুলোর গঠন এবং বৈশিষ্ট্য তোমরা উঁচু ক্লাসে গিয়ে জানতে পারবে। নিউক্লিয়ার বোমার বিস্ফোরণের সময় উৎপন্ন বিপুল পরিমাণ তাপের পাশাপাশি এই ধরনের তেজস্ক্রিয় রশ্মি বের হয়ে মানুষের জীবনের ভয়াবহ সর্বনাশ হয়ে থাকে। তার মানে আমরা বলতে পারি যখন নিউক্লিয়ার বোমা বিস্ফোরিত হয়, তো এই বিস্ফোরণের সাথে কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হয়। তাপের পাশাপাশি কিন্তু কিছু রশ্মিও চারপাশে বিকরিত হতে থাকে এবং এই বিকরিত রশ্মি হলো তেজস্ক্রিয় রশ্মি। এবং এই তেজস্ক্রিয় রশ্মি মানুষের জন্য যে কতটা ভয়াবহ, এই আগের পৃষ্ঠার ছবিটি হলো তার প্রমাণ। এবার আমরা পরিবাহী, অপরিবাহী ও অর্ধ পরিবাহী সম্পর্কে জানবো। তো আমাদের চারপাশে যা কিছু আছে সেগুলো তৈরি হয় মাত্র 98টি প্রাকৃতিকভাবে পাওয়া পরমাণু দিয়ে। তো আমরা জানি পরমাণুগুলো কিন্তু কেন্দ্রে খুবই ক্ষুদ্র একটি নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসকে ঘিরেই কিন্তু ইলেকট্রন ঘুরতে থাকে। ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে নিয়মমাফিক সাজানো থাকে। শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোই আসলে পরমাণুর ধর্ম নির্ধারিত হয়। তার মানে সর্বশেষ পথটিতে কতটি ইলেকট্রন আছে তার উপর নির্ভর করেই সেই পরমাণুকে আমরা সুনির্দিষ্ট একটি নাম দিতে পারি, অর্থাৎ তার ধর্ম নির্ধারিত হয়। তাই কোনো কোনো পরমাণু একেবারে নিষ্ক্রিয়, আবার কোনো কোনো পরমাণু ভয়াবহ রকমের সক্রিয়। পরমাণু দিয়ে কিভাবে অণু তৈরি হয় সেটি যখন পড়বে তখন তোমরা সেই বিষয়গুলো আরো ভালোভাবে জানতে পারবে। যাই হোক, পরমাণু শেষ কক্ষপথের বৈশিষ্ট্য নিয়ে আমরা বেশ কিছু পরমাণুকে দুই ভাগে ভাগ করেছি, সেটি হচ্ছে ধাতু এবং অধাতু। তোমরা সবাই নিশ্চয় মোটামুটি ভাবে এই দুটি শব্দের সাথে কিন্তু পরিচিত। সোনা, রূপা, লোহা, তামা এগুলো হচ্ছে ধাতুর উদাহরণ। ধাতুর বেশ কয়েকটি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে সবচেয়ে পরিচিত একটি বৈশিষ্ট্য হলো এগুলো তাপ এবং বিদ্যুৎ পরিবাহী। পরিবাহীর মানে হলো এই ধাতুগুলোর ভেতরে তাপ এবং বিদ্যুৎ যেতে পারে। তো এই ধাতুগুলো কেন বিদ্যুৎ এবং তাপ পরিবাহী হয় সেটাও এখন আমরা ব্যাখ্যা করতে পারবো। ধাতু জাতীয় পরমাণুগুলোর শেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে, তার মানে ধাতু জাতীয় বলতে আমরা সোনা, রূপা, লোহা, তামাকে বলতে পারি, এগুলো ধাতু। এবং এই যে ধাতুগুলোর পরমাণুতে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেগুলো সাধারণত খুব দুর্বলভাবে আটকে থাকে, প্রায় মুক্ত। খুব সহজেই সেটি এক পরমাণু থেকে অন্য পরমাণুতে যেতে পারে। যেহেতু তাপ এবং বিদ্যুৎ পরিবহন হয় এই ইলেকট্রন দিয়েই, অর্থাৎ একটি পরমাণুতে চারপাশে ঘিরতে থাকে যে ইলেকট্রন, এই ইলেকট্রনের মধ্য দিয়ে কিন্তু বিদ্যুৎ পরিবাহিত হয়। তাই ধাতুর পরমাণুতে সর্বশেষ কক্ষপথে অর্থাৎ ইলেকট্রন গুলো প্রায় মুক্ত অবস্থায় থাকে এবং এই মুক্ত ইলেকট্রন দিয়ে কিন্তু বিদ্যুৎ খুব সহজে চলে যেতে পারে। এজন্যই এইগুলোকে বলা হয় ধাতু, কারণ আমরা জানি ধাতুর ভেতরে বিদ্যুৎ খুব সহজেই যেতে পারে। এবার একইভাবে তোমরা অধাতুর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবে। অধাতুর পরমাণু শেষ কক্ষপথে প্রায় মুক্ত কোনো ইলেকট্রনই নেই, তাই সেখানে বিদ্যুৎ প্রবাহিত করার জন্য ইলেকট্রন নেই। সালফার, ফসফরাস, নাইট্রোজেন এগুলো হচ্ছে অধাতু। পরিবাহী এবং অপরিবাহী পরমাণু ছাড়াও কিছু পরমাণুকে অর্ধপরিবাহী বা ইংরেজিতে সেমিকন্ডাক্টর বলে। ধাতু বিদ্যুৎ পরিবাহী, তাই সেগুলোকে কন্ডাক্টর বলা হয়। কাজে সেমিকন্ডাক্টর শব্দটি থেকেই বুঝতে পারছো এগুলো এমন এক ধরনের পরমাণু যেগুলো পুরোপুরি পরিবাহী নয়, বিশেষ অবস্থায় এগুলো পরিবাহী হতে পারে। সেজন্য এগুলোকে সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী বলা হয়। তোমরা যেহেতু পরমাণুর গঠন জেনে গেছো, তাই এখন ইচ্ছা করলে এই অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টরের গঠনটিও ব্যাখ্যা করতে পারবে। এই ধরনের পরমাণুতে শেষ কক্ষপথে বিদ্যুৎ প্রবাহ করার জন্য প্রায় মুক্ত কোনো ইলেকট্রনই থাকে না। তো আমরা জানি শেষ কক্ষপথে যদি মুক্ত কোনো ইলেকট্রন না থাকে সেখানে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না। কিন্তু যদি পরমাণুকে উত্তপ্ত করা হয় তাহলে তাপ শক্তি পরমাণুটির শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে প্রায় মুক্ত করে নিয়ে আসতে পারে। ফলে ওই যে প্রায় মুক্ত ইলেকট্রনটি বিদ্যুৎ প্রবাহিত করতে পারে। অর্থাৎ অন্যভাবে বলা যায় কোনো কোনো বিশেষ ধরনের বিদ্যুৎ অপরিবাহী পরমাণুকে যখন উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করে বিদ্যুৎ পরিবাহী পরমাণুতে রূপান্তরিত করেই এই সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। অর্থাৎ এটি কিন্তু নর্মালি বিদ্যুৎ পরিবাহিত করতে পারে না, কিন্তু যখন এটিকে উত্তপ্ত করা হয় তখন এটি একটি ইলেকট্রনকে মুক্ত করে দেয় এবং এই মুক্ত ইলেকট্রনের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ পরিবাহিত করতে পারে। এজন্য এটিকে বলা হয়
অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। সিলিকন হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পরমাণু। বর্তমান সভ্যতায় এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইলেকট্রনিক্সে। সেমিকন্ডাক্টর ছাড়া এই ইলেকট্রনিক্স প্রযুক্তিটি এত চমৎকার ভাবে কখনোই গড়ে তোলা সম্ভব হতো না। তো উপরে আমরা একটি ছবি এখানে দেখতে পাচ্ছি, এটি হলো কম্পিউটারের যন্ত্রাংশ সহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী তৈরিতে ব্যবহার করা হয় এই সেমিকন্ডাক্টর। এবার আমরা অণু সম্পর্কে জানবো। বাংলা বর্ণমালা মাত্র 50টি ভিন্ন ভিন্ন বর্ণ, কিন্তু এই 50টি বর্ণ দিয়ে অসংখ্য শব্দ তৈরি করা যায়। ঠিক একইভাবে মাত্র 118টি ভিন্ন ভিন্ন পরমাণু, কিন্তু সেগুলা দিয়ে অসংখ্য অণু তৈরি করা যায়। এবং এই অণুগুলো হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম একক, যেখানে যৌগিক পদার্থের সব গুণাবলী আছে। তো যৌগিক পদার্থ আমরা কিন্তু জানি দুই বা ততোধিক মৌলিক পদার্থ মিলেই কিন্তু যৌগিক পদার্থ তৈরি হয়। দুই বা দুইয়ের অধিক পরমাণু যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটাকে অণু বলে। অর্থাৎ আমরা বুঝলাম অণু হলো যখন দুই বা দুইয়ের অধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, সেটি পরমাণু। একটি উদাহরণ আমরা দিতে পারি, পানি। পানি তৈরি হয়েছে অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস দিয়ে। আমরা যদি এক ফোঁটা পানি নিয়ে সেটাকে বিভক্ত করতে থাকি তাহলে শেষ পর্যন্ত আমরা পানির একটি অণুতে পৌঁছাবো। সেখানে পানির গুণাবলী পাওয়া যাবে। যদি সেটাকে আরো বিভক্ত করার চেষ্টা করি তাহলে সেটি আর পানির অণু থাকবে না, সেটি দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেনের পরমাণুতে বিভক্ত হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি পানির একটি অণু তৈরি হয় দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেনের পরমাণু যুক্ত হয়ে। মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ দুইটিরই অণু থাকা সম্ভব। আমাদের পরিচিত হাইড্রোজেন, অক্সিজেন বা নাইট্রোজেন গ্যাসের বেলায় সেগুলো আলাদা আলাদা পরমাণু হিসেবে থাকে না, সবসময় দুইটি পরমাণু একত্র হয়ে একটি অণু হিসেবে থাকে। তো পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, এখানে পানির একটি অণুতে যে একটি অক্সিজেন এবং দুটি হাইড্রোজেনের পরমাণু সংযুক্ত সেই বিষয়টি দেখানো হচ্ছে। নীল রঙের যেই পরমাণুটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো অক্সিজেনের পরমাণু এবং দুটি হলুদ হাইড্রোজেনের পরমাণু আমরা দেখতে পাচ্ছি, এবং এই তিনটি পরমাণু যুক্ত হয়েই একটি পানির অণু তৈরি হয়। পরমাণুগুলো সাধারণত মুক্তভাবে থাকে না, সেগুলো অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে অণু কিংবা যৌগিক পদার্থ হিসেবে থাকে। তবে এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে। তোমরা এর মধ্যে জেনে গেছো পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রনের বিন্যাস দিয়ে কিন্তু পরমাণু কতটুকু সক্রিয় হবে সেটি নির্ধারিত হয়। পরমাণুর বিভিন্ন কক্ষপথে কয়টি করে ইলেকট্রন থাকবে সেটি পদার্থবিজ্ঞানের নিয়ম দিয়ে নির্ধারিত আছে। কাজেই শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকা সম্ভব, যদি তার সবগুলোই পূর্ণ হয়ে যায় তাহলে সেই পরমাণুটি অন্য পরমাণুর সঙ্গে ইলেকট্রন বিনিময় করে সেগুলোর সঙ্গে যুক্ত হতে চায় না। বিষয়টি হলো আমরা জানি এই যে একটি পরমাণুতে কিন্তু বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো সাজানো থাকে। তো কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে সেটি কিন্তু পদার্থবিজ্ঞানের সূত্র দ্বারা নির্দিষ্ট, এবং যদি সর্বশেষ কক্ষপথে সবগুলো ইলেকট্রন পূর্ণ হয়ে যায় তখন সেই পরমাণুটি অন্য পরমাণুর সঙ্গে কিন্তু ইলেকট্রন বিনিময় করতে চায় না। অর্থাৎ সে কিন্তু তার নিজের থেকে কোনো ইলেকট্রন অন্য পরমাণুকে দিতে চায় না। কাজে সেই পরমাণুগুলিকে নিষ্ক্রিয় পরমাণু বলা হয়। অর্থাৎ এখন আমরা একটি নতুন বিষয় শিখলাম, সেটি হলো নিষ্ক্রিয় পরমাণু। যখন ইলেকট্রন কোন একটি কক্ষপথে যতটি ইলেকট্রন থাকার প্রয়োজন ঠিক ততগুলো রয়েছে, সে তখন অন্য পরমাণুকে নিচ থেকে কোনো ইলেকট্রন দিতে চায় না বা বিনিময় করতে চায় না, তখন সেই পরমাণুকে বলা হয় নিষ্ক্রিয় পরমাণু, এবং সেগুলো গ্যাস হিসেবে থাকে। হিলিয়াম, আর্গন, নিয়ন, জিনন ইত্যাদি হচ্ছে এই ধরনের নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ। এই গ্যাসগুলো অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে অণু কিংবা যৌগিক পদার্থ না হয়ে মুক্ত পরমাণু হিসেবেই থেকে যায়। আবার মৌলিক পদার্থের অনেক পরমাণু একসঙ্গে থাকলেই কিন্তু সেগুলো দিয়ে সবসময় অণু গঠিত হয় না। সোনা, রূপা বা লোহা এরকম ধাতুগুলোতে পরমাণুগুলো দৃঢ়ভাবে সংযুক্ত থাকে এবং সেগুলোর বাইরের কক্ষপথের প্রায় মুক্ত ইলেকট্রনগুলো সব পরমাণুর ভেতর ঘুরে বেড়ায়, কিন্তু সেগুলো কোনো অণু তৈরি করে না। হীরার ক্যালাসও কার্বনের পরমাণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থেকে স্ফটিক তৈরি করে, কিন্তু কোনো অণু তৈরি হয় না। তো পাশে যে ছবিটি আমরা একটি দেখতে পাচ্ছি, এখানে হীরাতে কার্বনের পরমাণুগুলো স্ফটিকের ভেতরে সুনির্দিষ্ট প্যাটার্নে সাজানো থাকে।
এই যে নির্দিষ্ট প্যাটার্নে কিন্তু এখানে পরমাণুগুলো সাজানো আছে। এই পরমাণুগুলো কিন্তু অণু গঠন করে না। কঠিন, তরল ও গ্যাস পদার্থের একটি ভর আছে এবং এটি খানিকটা জায়গা দখল করে থাকে। সাধারণ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিন, আবার কোনো কোনো পদার্থ তরল, আবার কোনো কোনো পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে। তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থকে কখনো কঠিন, কখনো তরল বা কখনো গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা যায়। তোমরা একটু আগেই জানতে পেরেছো যে অণু পরমাণু নামে খুবই ক্ষুদ্র এক ধরনের কণা দিয়ে তৈরি হয় পদার্থ। এই কণাগুলো একটা পদার্থে কিভাবে থাকে তার উপর নির্ভর করে সেটি কি তরল নাকি কঠিন নাকি গ্যাস সে বিষয়টি নির্ভর করে। এর একটা পরিচিত উদাহরণ হচ্ছে পানি, যেটি একই পদার্থ কিন্তু ভিন্ন ভিন্ন তাপমাত্রায় কঠিন, তরল কিংবা গ্যাস হিসেবে থাকতে পারে। যেমন পানিকে যদি আমরা নর্মালি পানি হচ্ছে তরল অবস্থায় থাকে, কিন্তু পানিকে যখন বরফ করা হয় সেটি হয়ে যায় কঠিন। আবার পানিতে যদি তাপ দেওয়া হয় সেটি বাষ্প আকারে, গ্যাস আকারে আমরা দেখতে পাই। তো এভাবে পানিকে কিন্তু একই পদার্থকে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন পদার্থে দেখতে পারি। তো এই পানির অণুগুলোর অবস্থার উপর নির্ভর করে এটি বরফ, পানি নাকি জলীয় বাষ্প। কঠিন কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে, একটির সাপেক্ষে অন্যটি নড়তে পারেন, তাই কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয়। আমরা জানি কঠিন পদার্থের আকার কিন্তু নির্দিষ্ট থাকে। তো আকারগুলো নির্দিষ্ট থাকার কারণ হলো এই কঠিন পদার্থের ভেতরে কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে, এবং এটিকে এই কণাগুলো কিন্তু নড়াচড়া করতে পারে না। তো নিচে আমাদের একটি ছবি দেওয়া আছে, এখানে আমরা বিভিন্ন এই যে কণাগুলো দেখতে পাচ্ছি, কণাগুলো সুশৃঙ্খল ভাবে বিন্যস্ত আছে এবং খুব এমন অবস্থায় আছে এগুলো কিন্তু কণাগুলো নড়াচড়া করতে পারছে না। এই জন্য কঠিন পদার্থের একটি নির্দিষ্ট আকার আছে। তরল তরল পদার্থ যখন তরল অবস্থায় থাকে তখন কণাগুলো তুলনামূলকভাবে কাছে হলেও একটা কণা অন্য কণার সাপেক্ষে নড়তে পারে, তাই সেগুলোর নির্দিষ্ট আয়তন থাকলেও কোনো নিয়মিত আকার নেই এবং তরল সহজেই প্রবাহিত হয়। তো আমরা দেখি যে কোনো তরল পদার্থ কিন্তু ঢেলে দিলে এটি গড়িয়ে পড়তে থাকে, অর্থাৎ প্রবাহিত হতে থাকে, কারণ এর কণাগুলো কাছে হলেও একটা কণা অন্য কণার সাপেক্ষে নড়াচড়া করতে পারে। এখানে কিন্তু আমরা তরল পদার্থের কিছু কণা দেখতে পাচ্ছি এবং এই কণাগুলো কিন্তু সুশৃঙ্খলভাবে সাজানো নয় এবং এখানে যথেষ্ট ফাঁক রয়েছে বলে এই কণাগুলো কিন্তু সহজেই নড়াচড়া করতে পারে। যখন কোনো পদার্থ গ্যাস অবস্থায় থাকে তখন তার কণাগুলো মুক্ত অবস্থায় থাকে। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, এই যে গ্যাসের কণাগুলো কিন্তু একেবারে মুক্ত অবস্থায় আছে এবং একটি থেকে অন্যটির দূরত্ব অনেক বেশি, সেজন্য সেগুলোর কোনো নিয়মিত আকার বা আয়তন নেই। গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের পুরো আয়তন দখল করে। গ্যাসের কণাগুলোর মাঝখানে অনেক জায়গা বলে চাপ প্রয়োগ করে এগুলোকেও খুব সহজেই সংকুচিত করা যায়। গ্যাসের কণাগুলো অন্য কণার সাপেক্ষে ছুটতে পারে বলে গ্যাস সহজেই প্রবাহিত হয়। তো ধোঁয়াকে আমরা খুব সহজেই উড়ে যেতে দেখি, কারণ এই যে গ্যাসের যে কণাগুলো মুক্ত অবস্থায় থাকার এবং একটি থেকে অন্য কণার দূরত্ব অনেক বেশি হয়। আশা করি এই অধ্যায় থেকে তোমরা পরমাণুর বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।